নিজেদের রক্ত ঢেলে তরুণরা সুযোগ করে না দিলে দেশকে পতনের হাত থেকে রক্ষা করা যেত না, বললেন প্রধান উপদেষ্টা। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার ঘোষণা। তাদের প্রাণের ফলে আমরা একটা নতুন সুযোগ পেলাম। এই সুযোগ না আসলে আমাদের যে পচন ধরেছিল, সে পচন থেকে আমাদের মুক্তির কোনো চিহ্ন দেখা যাচ্ছিল। যেন বলে যেতে পারি আমাদেরকে জীবনে এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি। ডক্টর ইউনূসকে সভাপতি ও স্নিগ্ধকে সম্পাদক করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কমিটি গঠন। গণ অভ্যুত্থানের শহীদদের তালিকা তৈরি চলমান থাকায় 14 সেপ্টেম্বরের স্মরণ সভা স্থগিত। তালিকাটি আরও চূড়ান্ত হলে এই তালিকার উপর ভিত্তি করে আমরা শহীদদের স্মরণ সভাটি আয়োজন করব। আমরা যেন শহীদ পরিবারকে প্রাপ্য সম্মানটা দিতে পারি, সেই সাপোর্টটা দিতে পারি, এবং যারা আহত আছেন তাদেরকে লং টার্মের চিকিৎসা দিতে পারি, সেজন্য এই ফাউন্ডেশনটা করা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুদককে রাজনৈতিক প্রভাব এবং আমলাতন্ত্র মুক্ত করাই চ্যালেঞ্জ, বলছেন সংস্কার কমিটির প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। ইসি নিয়োগ আইন পরিবর্তনের পরামর্শ বদিউলের। সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচন চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেয়ার তাগিদ মির্জা ফখরুলের। অর্জিত স্বাধীনতা ধরে রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান। কখনো খোলা কখনো বন্ধ গাজীপুর সাভারের পোশাক কারখানা। 5,000 কোটি টাকা ক্ষতির দাবি ব্যবসায়ীদের। ঝুট ব্যবসার দ্বন্দ্বের শিকার কর্মীরা, বললেন সচিব। এবং একদিনের বৃষ্টিতে পানির নিচে কক্সবাজার নগরীর বিভিন্ন এলাকা। চরম দুর্ভোগে পর্যটক সহ স্থানীয়রা। টেকনাফ উখিয়ার অর্ধশত গ্রাম প্লাবিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তরুণরা সুযোগ করে না দিলে দেশকে পতনের হাত থেকে রক্ষা করা যেত না। দেশ গড়ার সুযোগ বারবার আসে না উল্লেখ করে তিনি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার ঘোষণা দেন। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের আয়োজনে ন্যাশনাল বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি শ্রমিক মালিক সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানান। তিনি বলেন, স্বল্পোন্নত হিসেবে উত্তরণের পর বাংলাদেশকে শক্ত প্রতিযোগী হিসেবে গড়ে তুলতে হবে। অন্তর্বর্তী সরকার গঠনের 1 মাস পার করে দেশের শীর্ষ ব্যবসায়ীদের নিয়ে আনুষ্ঠানিক সংলাপে যোগ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের আয়োজনে ন্যাশনাল বিজনেস ডায়ালগ শীর্ষক এই অনুষ্ঠানে ছিলেন প্রথিতযশা ব্যবসায়ী এবং উদ্যোক্তারা। অনুষ্ঠানের শুরুতেই ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে নীরবতা পালন এবং মোনাজাত করা হয়। ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সরকারের উপদেষ্টাদের পর বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার সাফ বার্তা, নিজেদের রক্ত ঢেলে নতুন দেশ গড়ার যে সুযোগ দিয়েছে তরুণরা, তা হাতছাড়া করলে পথ হারাবে দেশ। এটা সাধারণ একটা রাজনৈতিক আন্দোলন ছিল না। এই সুযোগ না আসলে আমাদের যে পচন ধরেছিল, সে পচন থেকে আমাদের মুক্তির কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না। আমরা আর পচন নয়, আমরা সুস্থ জাতি হিসেবে, সবল জাতি হিসেবে দাঁড়াতে চাই। সে নতুন বাংলাদেশ গড়বই। অতীত আপনাকে আর টানবে না। যে সুযোগ আর কখনো আসে কিনা জানি না, এই সুযোগ হারিয়ে ফেললে জাতির কাছে আর কিছুই অবশিষ্ট থাকবে না। ডক্টর ইউনূসের আহ্বান, স্বল্পোন্নত কাতার থেকে উত্তরণের পর দেশকে আরও বড় প্রতিযোগী হয়ে গড়ে উঠতে হবে। সব বিষয় আমরা জানি না, আমাদের অভিজ্ঞতা নাই, কিন্তু এক যুগে কাজ করলে অভিজ্ঞতা তো এসে যাবে। যদি আমরা লো ইনকাম কান্ট্রি থেকে মিড ইনকাম কান্ট্রিতে চলে যাই, তাহলে অনেক সুযোগ সুবিধা হারিয়ে ফেলবো। কিন্তু সেই প্রতিযোগিতায় শক্ত প্রতিযোগী হবার জন্য আমরা সামর্থ্য অর্জন করতে চাই, আমরা পেছনে থাকতে চাই না। পুরো সমাজকে বদলে দিতে সামাজিক ব্যবসা মডেলের কথাও সবাইকে স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। আমি যতদিন আছি আপনাদেরকে খালি উৎসাহিত করবো, সামাজিক ব্যবসা করেন, যা ব্যবসা করেন, টাকা পয়সা করেন, অসুবিধা নেই, পাশে একটা সামাজিক ব্যবসা করেন। সামাজিক ব্যবসাটা কি? এমন ব্যবসা যে স্বনির্ভরশীল, নিজের টাকায় নিজে চলতে পারে। টাকা রোজগার করা খুব আনন্দের জিনিস। মেকিং মানি ইজ হ্যাপিনেস, মেকিং আদার পিপল হ্যাপি ইজ এ সুপার হ্যাপিনেস। নতুন দেশ গড়ার পথে সবাইকে পাশে চান বর্তমান সরকারের নেতৃত্বে থাকা নোবেল জয়ী এই অর্থনীতিবিদ। এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করব, যেন বলে যেতে পারি আমাদেরকে জীবনে
এই এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি। আমরা সেই অতীতের পচা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সহায়তা ও চিকিৎসার ব্যয়ভার বহনে গঠিত জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। গণহত্যার বিচারের স্বার্থে আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করা হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শহীদ পরিবারের দায়িত্ব নেওয়া সহ আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করতে গঠন করা হয় জুলাই স্মৃতি ফাউন্ডেশন। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান ডক্টর মোহাম্মদ ইউনুসকে সভাপতি ও শহীদ মুগ্ধর বড় ভাই স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয়েছে 21 সদস্যের কমিটি। যে কোনো সরকারি আসুক, আমরা যেন শহীদদেরকে তাদের প্রাপ্য, শহীদ পরিবারকে প্রাপ্য সম্মানটা দিতে পারি, সেই সাপোর্টটা দিতে পারি এবং যারা আহত আছেন তাদেরকে লং টার্মের চিকিৎসা দিতে পারি, সেজন্য এই ফাউন্ডেশনটা করা। ব্রিফিংয়ে পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান দেশের ব্যাংকগুলোতে থাকা বিভিন্ন ফান্ড পুনরুদ্ধারে কাজ শুরু করেছেন তারা। বেশ বড় সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ পাবলিক মানি তো আটকে আছে, কাজে মিটিংটা খুব দ্রুত হবে। এখন বাস্তব অবস্থা ব্যাংকগুলোর তো আমাদেরকে বিবেচনায় নিতে হবে, নিয়ে তারপরে কত সময়ের মধ্যে তারা দিতে পারবে এটা তারা বলবে। এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ভিত্তিতে সংস্কারের পরেই নির্বাচনী কার্যক্রম হাতে নেওয়া হবে বলেও জানান জলবায়ু বিষয়ক উপদেষ্টা। সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, সুনির্দিষ্ট কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপরেই আমরা নির্বাচনের কথা ভাবছি এবং রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে স্পষ্ট করেছে যে আগে সংস্কার, পরে তারা নির্বাচনে যেতে চায়। আগামী 2-3 সপ্তাহের মধ্যে দেশে চলমান লোডশেডিং সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। বাস্তবতাটাও ভিন্ন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের মধ্যে এ পর্যন্ত 728 শহীদদের তালিকা তৈরি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিকেলে সচিবালয় ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শহীদদের তালিকা তৈরির কাজ চলমান থাকায় আগামী 14 সেপ্টেম্বরের স্মরণ সভা স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে সরকারের 1 মাসে মন্ত্রণালয়ের নেয়া বিভিন্ন উদ্যোগ এবং আগামী 100 দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। নেওয়া হয়েছে বা কথা বলারও কেউ ছিল না। এ সময় তিনি জানান বিগত সরকারের সময়ে এই মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক বিভিন্ন নিয়োগ বাতিল সহ বেশ কিছু ইতিবাচক উদ্যোগ নিয়েছে সরকার। 100 দিনের মধ্যে গণমাধ্যম কর্মী আইন ও সম্প্রচার আইন প্রণয়ন সহ একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। বিভিন্ন কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে অদক্ষতা বা দুর্নীতি, প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মূলত আমরা যে আইন এবং নীতিমালা সেখানে বেশি গুরুত্ব দিচ্ছি। সাইবার সিকিউরিটি অ্যাক্টের থেকে আমরা কিন্তু আরও আগেই এটা আমাদের মন্ত্রণালয় থেকে সুপারিশ জানিয়েছি আইন মন্ত্রণালয়ের কাছে। আমাদের প্রিন্সিপাল হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সাংঘর্ষিক বা গণমাধ্যমের বাক স্বাধীনতার সাথে সাংঘর্ষিক কোনো আইন আমরা রাখবো না। ছাত্র জনতার আন্দোলন ঘিরে নিহতদের তালিকা প্রণয়ন সম্পূর্ণ না হয় তাদের স্মরণে 14 সেপ্টেম্বরের অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। 14 তারিখে স্মরণ সভাটি করা হচ্ছে না, মূলত তালিকাটি আরও চূড়ান্ত হলে আয়োজন করব। যথেষ্ট প্রমাণ না থাকলে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের না করতে সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকায় এ ব্যাপারে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও প্রশ্নের জবাবে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। যে প্রশাসনের যে স্থবিরতাটা সেটি আসলে কেটে যাবে। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক প্রভাব এবং আমলাতন্ত্রের কাছে জিম্মি দুর্নীতি দমন কমিশন, এ থেকে সংস্থাটি মুক্ত করাই চ্যালেঞ্জ হবে বলে জানিয়েছেন দুদক সংস্কার কমিটির প্রধান ইফতেখারুজ্জামান। তিনি মনে করেন দুদকের উচ্চ পর্যায়ে নিয়োগে এমন কাউকে থাকতে হবে যারা ব্যক্তি জীবনে রাজনীতির প্রভাব মুক্ত। এর পাশাপাশি দুদকের আলাদা প্রসিকিউশন টিম থাকা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
শ্রদ্ধা জানাচ্ছি। গণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার করা। এরই ধারাবাহিকতায় বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 6টি সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারে কমিশন গঠনের কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যার মধ্যে দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে নাম ঘোষণা করা হয় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার ইফতেখারুজ্জামান বলেন, দুদক রাজনৈতিক প্রভাব এবং আমলাতন্ত্রের কাছে জিম্মি, এর থেকে প্রতিষ্ঠানটিকে মুক্ত করাই বড় চ্যালেঞ্জ। কমিশনার নিয়োগের ক্ষেত্রে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল দলীয় রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়। যদিও একটা নিয়োগের জন্য প্রক্রিয়া নির্ধারণ করা আছে আইনগতভাবে বিধি অনুযায়ী, কিন্তু সেটা নামমাত্র অনুসরণ করা হয় বা অনেক ক্ষেত্রে অনুসরণ করা হয়নি। এমন একটা পর্যায়ে চলে গেছে এখন আমলাতন্ত্রের হাতে দুদক জিম্মি, রাজনৈতিক প্রভাবের হাতে জিম্মি। দুদকের উচ্চ পর্যায়ে এমন ব্যক্তিদের নিয়োগ দিতে হবে যারা ব্যক্তিজীবনে রাজনৈতিক প্রভাব ও দুর্নীতিমুক্ত। পাশাপাশি দুদকের আলাদা প্রসিকিউশন টিম থাকা প্রয়োজন বলেও উল্লেখ করেন ইফতেখারুজ্জামান। দুদক যেটা বলছে সেটা হচ্ছে যে আমরা যখন যাদের বিরুদ্ধে অভিযোগ তারা যখন ক্ষমতায় থাকে তখন আমরা পদক্ষেপ নিতে আমরা পারি না, এরকম একটা। এই ধরনের দুদক দিয়ে তো বাংলাদেশে যে নতুন বাংলাদেশের স্বপ্ন সেটা চলবে না। দুদকের নিয়োগের ক্ষেত্রে এমন ব্যক্তিবর্গকে দিতে হবে যাদের পেশাগত জীবনে, তাদের ব্যক্তিগত জীবন আচরণে অবশ্যই দুর্নীতিমুক্ত থাকতে হবে এবং বিশেষ করে দলীয় রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হতে হবে। পরবর্তী যে কোনো সরকারের অধীনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সংস্কার কমিশন সেই দিকটিকে বিশেষ গুরুত্ব দেবে বলেও জানান ইফতেখারুজ্জামান। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনের নিয়োগ আইন পরিবর্তন করতে হবে বলে মনে করছেন নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেন, চলমান আইনে সরকার যাকে খুশি তাকেই নিয়োগ দিতে পারে। হলফনামার বিধান, আরপিও সহ রাজনৈতিক দলের মনোনয়ন প্রদানের বিভিন্ন বিষয়ে দেশের নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রয়োজন বলে মত তার। বিগত আওয়ামী সরকারের আমলে দেশে অনুষ্ঠিত হয় 3টি জাতীয় সংসদ নির্বাচন, যার নেতৃত্বে ছিল রকিব, হুদা ও আউয়াল কমিশন। 3 জাতীয় নির্বাচনের স্বচ্ছতা নিয়েও উঠেছিল প্রশ্ন, যার সবশেষ নজির 2024 সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া বড় কোনো দলের নির্বাচনে অংশ না নেয়া, যেখানে ভোটার উপস্থিতি 41.8% থাকলেও প্রশ্ন উঠেছিল অনেক। গত 5 আগস্ট আওয়ামী সরকার প্রধান শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের পদত্যাগের দাবি ওঠে। দাবি মেনে পদত্যাগ করেন সিইসি সহ অন্যান্য কমিশনাররা। বৈষম্যহীন, শোষণহীন। 25 আগস্ট জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, নির্বাচন কমিশনকে সংস্কার করে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখা হবে। এরই পরিপ্রেক্ষিতে 6 বিশিষ্ট নাগরিককে করা হয় এই সংস্কার কমিশনের প্রধান, যার মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হয়েছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। নির্বাচন কমিশন নিয়োগ আইনে দুর্বলতা দেখছেন তিনি। নির্বাচন কমিশন নিয়োগ আইন, সেখানে দুর্বলতা রয়েছে। এই আইনটা মোটেও যুগোপযোগী নয়। এই আইন দিয়ে সরকার যাকে চায় তাকে নিয়োগ দেওয়া সম্ভব নয়। এটা মূলত আগে যে প্রজ্ঞাপন ছিল ওই প্রজ্ঞাপনটাকে আইনের খোলসে তোরা সংসদে পাশ করেছে, ওটার মধ্যে পরিবর্তন আনা দরকার। হলফনামার বিধান, রাজনৈতিক দলের মনোনয়ন প্রদান ব্যবস্থা ও আরপিওর ক্ষেত্রেও পরিবর্তন আনা দরকার বলে মনে করেন বদিউল আলম মজুমদার। আরও পরিবর্তন আনা দরকার হলফনামা। রাজনৈতিক দলের তাদের গঠনতন্ত্রে আইনেও সহযোগী সংগঠনের কোনো বিধান থাকতে পারবে না। এটা আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে, একটা ঐক্যমতের ভিত্তিতে। কিন্তু রাজনৈতিক দলগুলো আইনের আক্ষরিকভাবে আইন মেনেছে, কিন্তু আইনের উদ্দেশ্য যেটা সেটা মানে না। রাজনৈতিক দলগুলো তাদের যে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড থাকে সে প্যানেল থেকে মনোনয়ন দেবে, তো সেটা ছিল অরিজিনাল আইনে। কিন্তু পরবর্তীতে যখন সংসদে অনুমোদন করা হয় তখন ওইটা আইনের ভাষা বাদ দিয়ে প্যানেল থেকে আর নয়, সেখানে পরিবর্তন আনা দরকার। ভোটার তালিকায় নারীর সংখ্যা কম থাকার কারণ হিসাবে বাড়ি বাড়ি গিয়ে নাম সংগ্রহ করা হয়নি বলে মনে করেন তিনি। এ বিষয়ে সংস্কার করা প্রয়োজন বলে মত তার। শুরু হয়নি। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।
সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচন চায় বিএনপি। নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরে অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন স্বাধীনতা ধরে রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ আহ্বান জানান। শেখ হাসিনা সরকারের পতনের পর আগামী 15 সেপ্টেম্বর প্রথমবারের মতো পালিত হচ্ছে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। দিবসটি এবার গুরুত্বের সঙ্গে পালনের উদ্যোগ নিয়েছে বিএনপি। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে 14 ও 15 সেপ্টেম্বর দুদিনের দলীয় কর্মসূচি ঘোষণা করেন তিনি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে আমরা এটাকে গুরুত্ব সহকারে পালন করতে চাই। 14 তারিখে আমাদের 3:30টায় বিকাল 3:30টায় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। 15 তারিখে আমরা কেন্দ্রীয় অফিসের সামনে অর্থাৎ নয়াপল্টনের এখানে আমরা একটা সমাবেশ করব। সমাবেশটা হচ্ছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সমাবেশ। সংবিধান সংস্কারে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দেয়া হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের ক্ষেত্রে জনগণের প্রত্যাশাকে মূল্যায়ন করতে হবে। এছাড়াও জনগণের শাসন প্রতিষ্ঠায় দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। মূল যে বিষয়টা রয়েছে এই গণতন্ত্রের জন্যে জনগণের প্রতিনিধিদের শাসন, তাদের পরিচালনা, তাদের শাসন, জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ চলবে, সেই বিষয়টা যেন আপনার অবশ্যই দ্রুততার সঙ্গে আপনার সমাপ্ত হয়। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। জানান, উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একজনকে বাইরে নিতে হলে শারীরিক সুস্থতা প্রয়োজন, প্লেনে উঠতে হলে নেগেটিভ প্রেশার সহ্য করার মতো সুস্থতা থাকতে হয়। মেডিকেল বোর্ড সে বিষয়গুলো বিবেচনায় নিয়ে দেশি বিদেশি সদস্যরা আলোচনা করছেন। এ সময় ডাক্তার জাহিদ অভিযোগ করেন, বিগত সরকার বেগম জিয়াকে জেলে রেখে প্রয়োজনীয় চিকিৎসা প্রদানে অবহেলা করেছে। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। কাজে ফিরলেন গাজীপুর ও সাভারের পোশাক শ্রমিকরা। এদিকে শিল্প এলাকায় গিয়ে মালিক শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব AHM শফিকুজ্জামান। গাজীপুরের টঙ্গীতে মতবিনিময় সভায় তিনি বলেন, ঝুট ব্যবসার দ্বন্দ্বের শিকার হচ্ছেন শ্রমিকরা। কাজে ফিরতে শুরু করেছেন শিল্পনগরী গাজীপুর ও সাভারের ইপিজেটের পোশাক কারখানার শ্রমিকরা। এতে স্বাভাবিক হয়েছে অধিকাংশ পোশাক কারখানার উৎপাদন। নির্ধারিত সময়ে বেতন দেয়া, হাজিরা বোনাস বাড়ানো, বার্ষিক পাওনা ছুটি ছাঁটাই বন্ধ সহ নানা দাবিতে প্রতিদিনই বিভিন্ন স্থানে চলছে পোশাক শ্রমিকদের অসন্তোষ। সমস্যা সমাধানে বৃহস্পতিবার সকালে গাজীপুরের টঙ্গীতে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব AHM শফিকুজ্জামান। দাবি করেন, জুট ব্যবসার দ্বন্দ্বে পোশাক কারখানার শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে। এ কারণে শিল্পনগরীতে কাটছে না অসন্তোষ। সংকট সমাধানে বিজিএমইএ ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। পরে কয়েকটি তৈরি পোশাক কারখানা ঘুরে দেখেন তিনি, কথা বলেন শ্রমিকদের সঙ্গে। যারা এই ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে এবং সেই ঝুট ব্যবসা যেহেতু একটা সময় এটি নিয়ন্ত্রণ করতো একটা গ্রুপ, এখন আবার নতুন গ্রুপ আসছে এবং সেখানে কিন্তু একটা ঝামেলা হচ্ছে। এই ঝামেলা কিন্তু এই শ্রমিকদের দিয়ে করানো হচ্ছে। এটি আমাদের গোয়েন্দা রিপোর্ট আমি নিয়ে আসছি, সেখানে স্পষ্টীকরণ করা আছে এবং শ্রমিক লিডারও এটা বলবেন। এদিকে সাভারের আশুলিয়ায় কর্মপরিবেশ এখনও স্বাভাবিক হয়নি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত কারখানাগুলো বৃহস্পতিবার পর্যন্ত খুলেনি। তবে শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় ইপিজেড সহ আশপাশের অনেক কারখানায় উৎপাদন সচল হয়েছে। সড়ক মহাসড়কে বাড়ানো হয়েছে শিল্প, পুলিশ, র্যাব, বিজিবি সহ সেনাবাহিনীর টহল। 1 বছর চাকরির বয়স হওয়ার আগেই সেগুলো লোকগুলো ছাঁটাই করে বের করে দেয়, বোনাস দেয় না। দ্বিতীয় সমস্যা, ওয়ার্কারে 5টার পরে ডিউটি করাই, ওগুলোর ওভার টাইম দেয় না। আমরা 9টা বাজে সবাই গেটে দাঁড়াইছিলাম, মালিক পক্ষের কোনো লোকজন এসে বলে না যে তোমরা অপেক্ষা করো কিংবা আজকে বাসায় যাও, কালকে বা পরশু দিনকে মালিক পক্ষ এসে তোমাদের একটা ডিসিশন দিব। কিছু কিছু ফ্যাক্টরিতে যেগুলো খোলা আছে সেখানে আন্দোলন আছে, মানে দাবি দেওয়া নিয়ে তাদের মধ্যে কথা চলছে। অন্য সকল ফ্যাক্টরিগুলোতে
যথাযথভাবে কাজ চলছে। শ্রম সচিব জানায়, বৃহস্পতিবার নারায়ণগঞ্জে শতভাগ কারখানা খোলা থাকলেও গাজীপুরে 8টি এবং আশুলিয়ায় 160টি বন্ধ রয়েছে। রাজিবুল হাসান, সময় সংবাদ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর দুষ্কৃতিকারীরা নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে জানিয়ে ব্যবসায়ী নেতারা বলেছেন, শিল্পাঞ্চলে সার্বক্ষণিক যৌথ বাহিনীর উপস্থিতি নিশ্চিত করতে হবে। বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আয়োজিত ন্যাশনাল বিজনেস ডায়ালগে ব্যবসায়ীরা জানান, অভ্যুত্থান পরবর্তী 100 কারখানায় ভাঙচুর এবং 200-র বেশি কারখানা বন্ধ রাখায় ক্ষতি হতে পারে অন্তত 5,000 কোটি টাকার। ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে দেশে আইন শৃঙ্খলা বাহিনীর একটি বড় অংশ শূন্যতা সৃষ্টি হয়েছে। এই সুযোগে কিছু দুষ্কৃতিকারী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছে, যার একটি বড় প্রভাব পড়েছে রপ্তানি সহ সকল শিল্প কারখানার উপরে। দুষ্কৃতিকারীদের হামলার কারণে এ যাবৎ প্রায় আনুমানিক 100টি শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অবস্থা বেগতিক দেখে 200-র অধিক কারখানা বন্ধ রাখতে হয়েছে। আমরা অবিলম্বে সকল শিল্পাঞ্চলে যৌথ বাহিনীর অধিকতর উপস্থিত সার্বক্ষণিকভাবে নিশ্চিত করার জন্য আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। আবারও কেউ ফ্যাসিস্ট হলে তাকেও দেশছাড়া করা হবে। টাঙ্গাইলে এক মত বিনিময় সভায় অংশ নিয়ে এমন হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। কক্সবাজারে আলাদা সভায় অংশ নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিভাজনের রাজনীতিতে পা দিলে রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। রাষ্ট্র সংস্কারে কি ভাবছে তরুণরা, এই নিয়ে মতামত শুনতেই জেলায় জেলায় সফর করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। একই সঙ্গে দেখা করছেন ছাত্র আন্দোলনে নিহতের স্বজনদের সঙ্গেও। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার টাঙ্গাইলে যান সমন্বয়ক সার্জিস আলম। শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত মত বিনিময় সভায় দেয়া বক্তব্যে তুলে ধরেন বিগত সরকারের বিভিন্ন অপকর্মের দিকগুলো। বলেন, আবারও কেউ ফ্যাসিস্ট হলে প্রয়োজনে তাকেও দেশ ছাড়া করা হবে। পুরো বাংলাদেশে বিগত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনা সবচেয়ে বড় যে ক্ষতিটি করেছে সেটি হচ্ছে তিনি তার আওয়ামী লীগকে শুধু ফ্যাসিস্ট বানায়নি, সে তার বাংলাদেশকে শুধু ফ্যাসিস্ট বানায়নি, সে ফ্যাসিস্ট বানিয়েছে আমাদের প্রত্যেকটি মানুষকে। একই দিন কক্সবাজার গ্রন্থাগার মিলনায়তনে আন্দোলনে নিহতের স্বজনদের সঙ্গে দেখা করেন আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বিভাজনের রাজনীতিতে পা দিলে রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন হবে না উল্লেখ করে দেশ সংস্কারে সবার সহযোগিতা চান এই সমন্বয়ক। আমাদের এই রাষ্ট্র পুনর্গঠনের জন্য প্রশাসনের সহায়তা প্রয়োজন, আমাদের পুলিশের সহায়তা প্রয়োজন, ডাক্তারদের সহায়তা প্রয়োজন। আমরা ছাত্র নাগরিক এখানে যারা রয়েছি আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা যখন প্রশাসনের সাথে কথা বলবো, আমরা যখন প্রশাসনের কাছে আমাদের চাহিদা বলবো, প্রশাসনের কাছে যখন আমাদের প্রত্যাশা ব্যক্ত করব, সেই বলার ধরনটি যেন আমাদের কখনোই এমন মনে না হয় আমরা তাদেরকে চাপ প্রয়োগ করছি। আমরা সহযোগিতার টোনে কথা বলবো, আমরা কখনোই বাধ্যতামূলক টোনে কোনো কথা বলবো না। কেন্দ্রীয় পরিষদের অন্য সদস্যরা সভা সমাবেশ করেন চাঁদপুর, জামালপুর ও নীলফামারীতে। ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গেও দেখা করেন তারা। এদিকে বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের বাধার মুখে পণ্ড হয়ে যায় কেন্দ্রীয় সমন্বয়কদের ছাত্র জনসভার মতবিনিময় সভা। ওমর ফারুক, সময় সংবাদ। বিচারের জন্য ট্রাইব্যুনালকে উপযোগী করতে চলছে তোড়জোড়। বৃহস্পতিবার হাজতখানা সহ বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া প্রসিকিউটররা কক্ষ তালাবদ্ধ করে চলে যাওয়ায় আগের মামলার গুরুত্বপূর্ণ নথি পাওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বর্তমান প্রসিকিউটররা। চিফ প্রসিকিউটর জানান, দ্রুত বিচারক নিয়োগ এবং অবকাঠামোগত উন্নয়নে নজর দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রশাসনিক ভবন ঘুরে দেখলেন প্রসিকিউটররা। আসামি রাখার স্থান, হাজতখানা থেকে শুরু করে আসামির পরিবারের বসার স্থান সহ যাবতীয় বিষয় পর্যবেক্ষণ করেন তারা। কেননা ছাত্র জনতার উপর চালানো গণহত্যার বিচার হবে এখানে। আসামিরাও একসময়ের প্রভাবশালী ব্যক্তি। একতলা টিনশেড ভবনের এই ট্রাইব্যুনালের দিকেই থাকবে মানুষের নজর। আসতে পারেন দেশি বিদেশি পর্যবেক্ষকরা। সে কারণে অবকাঠামোগত উন্নয়নে তোড়জোড় প্রসিকিউশনের। সামগ্রিক পরিস্থিতি দেখে হতাশার কথা জানালেন চিফ প্রসিকিউটর। এটা একটা
মানসম্মত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসাবে এটা ব্যবহারযোগ্য নয়। এজলাস কক্ষটাও যেটা করা হয়েছে, এটার যে অবস্থা ভেতরে অসম্ভব রকমের চিপা রাস্তা দিয়ে, চিপা গলি দিয়ে এখানে ঢুকতে হয়। তো এই ট্রাইব্যুনালে বিচার কার্য পর্যবেক্ষণের জন্য যদি কোনো বিদেশি আসেন, তারা আসলে অবাক হবেন যে এটা কি করে একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের একটা ট্রাইব্যুনাল এখানে হতে পারে। অবিলম্বে ট্রাইব্যুনালকে আন্তর্জাতিক মানসম্মত করতে সংস্কারের দাবিও জানান তিনি। আগের যে বিল্ডিংটা আছে সেটা খুব দ্রুত যদি মেরামত করে সেখানে ট্রান্সফার করা যায়, সেটা করা যেতে পারে। আদারওয়াইজ এই টিন শেডের মধ্যে এই বিচারটা করলে এটা আসলে খুব বেশি সুবিধাজনক ব্যাপার হবে না। পুরাতন ট্রাইব্যুনাল ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় কয়েক বছর আগে টিনশেড এই ভবনে চলে আসছে বিচার কাজ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যাদেরকে হত্যা করা হয়েছে, গণহত্যা চালানো হয়েছে, তাদেরকে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রস্তুত করা হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি এখন যে অবস্থায় রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে সরু একটি পথ, এই পথ দিয়েই আসামিদেরকে বিচারকের সামনে নিয়ে যাওয়া হবে এবং এই পথ দিয়েই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যেমন আসবেন, একই সঙ্গে আসামিপক্ষের আইনজীবীরা আসবেন, দেশি বিদেশি পর্যবেক্ষক যারা, তারাও কিন্তু এই বিচার পর্যবেক্ষণে আসবেন, এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন যে অবস্থানে রয়েছে, ঠিক টিনশেড একটি ভবন, একতলা বিশিষ্ট, এবং এই ভবনে যে ধরনের অবকাঠামোগত সুবিধা থাকা দরকার আন্তর্জাতিক মানের করার জন্য, বিচারটি যেন আন্তর্জাতিক মানের হয়, সেই ধরনের অবকাঠামো কিন্তু নেই। এই দেশে বিচার হবে যারা ছাত্র জনতার গণবিপ্লব রুখে দিতে গণহত্যা চালিয়েছিলেন তাদের। কিন্তু এজদাসের যে পরিবেশ এবং অবকাঠামোগত যেটি অবস্থা, খুব সুশৃঙ্খলভাবে করাটা কঠিন হয়ে যাবে বলে মনে করছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। একদিনের বৃষ্টিতে পানির নিচে কক্সবাজার নগরীর বিভিন্ন এলাকা, এতে চরম দুর্ভোগে পড়েছেন পর্যটক সহ স্থানীয়রা। একই সঙ্গে প্লাবিত হয়েছে টেকনাফ উখিয়ার অন্তত অর্ধশত গ্রাম। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। মৌসুমী বায়ুর প্রভাবে কক্সবাজারে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই বৃষ্টিপাতের কারণে কক্সবাজারের যে হোটেল মোটেল জোন রয়েছে, সেই হোটেল মোটেল জোনের যে প্রধান সড়ক, সেই প্রধান সড়ক সহ অলিগলিতে এখন পানিতে তলিয়ে রয়েছে। শুধু হোটেল মোটেল জোন নয়, কক্সবাজার শহরের ট্যাগপাড়া থেকে শুরু করে তারাবনিয়ারছড়া এবং অন্যান্য যে বার্মিজ মার্কেট, গোলদিঘির পাড়, সব জায়গায় এখন পানিতে সয়লাভ। বিশেষ করে সড়কগুলোর যে নালা নর্দমা রয়েছে সেগুলো বালিতে ভরাট হয়ে গেছে, যার কারণে কিন্তু পানি স্বাভাবিকভাবে নালা দিয়ে যেতে পারছে না। পানিগুলো সড়কে উপচে গিয়েছে এবং প্রধান সড়ক পানিতে কানায় কানায় পূর্ণ। বিশেষ করে কক্সবাজার 4 শতাধিক যে হোটেল মোটেল রয়েছে এবং 2 শতাধিক রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টগুলোতে পর্যটকরা যারা এসেছেন তারা কিন্তু এখন অনেকটাই হোটেলের মধ্যে বন্দি অবস্থায় রয়েছে। অনেকে আবার বের হওয়ার চেষ্টা করছেন, কিন্তু পানির কারণে বের হতে পারছেন না। পর্যটকরা যেমন দুর্ভোগে পড়েছে, ঠিক তেমনি এখানে যে যানবাহনগুলো চলছে, সেই যানবাহনগুলো যাতায়াতের সময় বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে যারা গাড়ি চালক রয়েছে তারাও দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি হোটেল মোটেল জোনের দুপাশে যে দোকানপাটগুলো রয়েছে, সেই দোকানপাটগুলোতেও পানি ঢুকেছে। অনেকে আবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে, আবার অনেকে আমরা লক্ষ্য করছি যে পানি ঢুকেছে, সেই পানিগুলো পরিষ্কার করছে। ভারী বৃষ্টিপাত সেটি কিছুটা কমলেও এখন পর্যন্ত পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। কক্সবাজার জেলা প্রশাসন এরই মধ্যে কক্সবাজার শহর সহ যে 12টি ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলোতে মাইকিং শুরু করেছে। তারা মানুষজনকে যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস করছে তাদেরকে নিরাপদে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। এছাড়াও আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সবকিছু মিলিয়ে পানিতে সড়ক তলিয়ে রয়েছে, সেজন্য মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নদীবেষ্টিত বদ্বীপ অঞ্চলের মানুষ তাদের জীবনযাপন, সঙ্গীত সহ সংস্কৃতির প্রবাহমানতায় স্থাপনাধর্মী প্রদর্শনী মনন খননের আয়োজন করেছেন চিত্রশিল্পী ওয়াকিলুর রহমান। রাজধানীর ধানমন্ডি বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনালয়ে গত 5 জুলাই শুরু হয়েছে শিল্পী ওয়াকিলুর রহমানের এই দৃশ্যশিল্প প্রদর্শনী। চলবে 20 সেপ্টেম্বর পর্যন্ত। বাঙালির অতি পরিচিত নৌকাকে আলো আধারের মাঝে তুলে ধরতে চেয়েছেন শিল্পী। গ্যালারিতে নৌকার বিভিন্ন উপকরণ এনে একটি নতুন ভাবনার উদ্রেক ঘটিয়েছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজন করা হয় প্রদর্শনী নিয়ে আলাপ শীর্ষক এক আলোচনা সভার, যেখানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী ও শিক্ষক ঢালি আল মামুন, কিউরেটর ও লেখক শারমিলি রহমান, স্থপতি আব্দুল্লাহ মোতালেব এবং শিল্পী ওয়াকিলুর রহমান। এইটা আমার একদম একটা প্রথম প্রদর্শনী, যেটা সম্পূর্ণ ত্রিমাত্রিক অভিজ্ঞতার আলোকে করা, সাজানো,
এবং যেটাও আমি বলবো যে একটা স্থাপত্যের অভিজ্ঞতা থেকে অনেক কিছু ধার করা। অনেকগুলো জিনিস আমার কাছে মনে হয়েছে যে এর সাথে জড়িত, বিভিন্ন ঘটনা, বিভিন্ন সময়, বিভিন্ন এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতার মধ্য দিয়ে এই প্রদর্শনী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করছে ভারত। জার্মানির বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানান, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কাজ করে বিষয়টি সুরাহা করবেন তারা, সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়। এদিকে ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, শিগগিরই বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে তিনি আশাবাদী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে কথা বলেন রাহুল। Old relationship with the people of Bangladesh, and you're right. এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।